প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সের সিএসএস এর আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখব। যেমন তার পূর্বে গত ক্লাসে আমাদের কাজের শেষের দিকের কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। পরবর্তীতে আমরা আজকের টপিকসে যে বিষয়সমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো যাক, শুরু করি। তো আমি আমার ইন্ডেক্স এচটিএমএল ফাইলটিকে আবার নোটপ্যাড প্রোগ্রামে চালু করে নিই এবং স্টাইল সিএসএসটাকেও চালু করে নিই, যেটা আমি গত ক্লাসে কাজ করছি। এই ছিল আমাদের গত ক্লাসের বিষয়সমূহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? গত ক্লাসে আমরা কাজ করছিলাম এতটুকু পর্যন্ত, অর্থাৎ আমরা একটা টেবিল তৈরি করছি, একটা লিস্ট তৈরি করলাম দুইটা, আর ফরমের একটা মাত্র ইনপুট ট্যাগ আমরা ব্যবহার করে একটা ইনপুট ফিল্ড তৈরি করেছি। আজকে বাকি ফিল্ডগুলো নিয়ে কাজ করি। তাহলে আমরা ফরমের এই অংশটুকুতে কপি করে নেই, তাহলে আমাদের দ্রুত কাজ করতে সুবিধা হবে। আমি পেস্ট করে নিলাম। এখন শুধু আমি আমার লেবেল পরিবর্তন করে দিই। যেমন এটা হচ্ছে আমার এফ নেমটাকে আমি লাস্ট নেম করি, অর্থাৎ এল নেম মানে লাস্ট নেম, আর ফার্স্ট নেমটাকে লাস্ট নেম করি। তারপরে টাইপ টেক্সট থাকবে, এখানে আইডিটা পরিবর্তন করি, লাস্ট নেম করলাম, এখানেও আমি পরিবর্তন করে দিই। প্লেস হোল্ডার ইওর লাস্ট নেম দিয়ে দিলাম, এখানে এখানে ফার্স্ট নেম দিই এসটি। তাহলে আমরা সেকেন্ড অংশটুকু করলাম। এখন এটাকে সংরক্ষণ করে দেখি আরেকটা ইনপুট ট্যাগ আসছে কিনা, দেখে আসি একটু। হ্যাঁ, দেখেন আরেকটা ফার্স্ট নেম একটা ইনপুট ট্যাগ আসছে এবং সেকেন্ড লাস্ট নেম একটা আসছে। এটাকে আবার এই অংশটুকুকে আবার কপি করে নেই। এবার এটাকে আবার পেস্ট করি। এখানে আমি কিছু আইটেম পরিবর্তন করে দিই। যেমন এটাকে দিই হলো কান্ট্রি, লাস্ট নেমটাকে পরিবর্তন করে কান্ট্রি দিলাম এবং আইডি গুলো পূর্বের নিয়মে পরিবর্তন করে দেই। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারেন তো কি করতেছি? এখন আমরা কান্ট্রিটাকে পরিবর্তন করে দিচ্ছি, কান্ট্রির আইডিটাও কান্ট্রি হিসেবে দেই। তারপরে তার নেমটাকে কান্ট্রি দিই। অর্থাৎ আমরা রিলেটেড কিছু শব্দ এখানে ব্যবহার করতেছি, আমার যে শব্দগুলো দরকার। এখানে আমার প্লেস হোল্ডারের প্রয়োজন নেই, এই জন্য এটাকে উঠাই দিই। এবং এখানে আমি ট্যাগটাকে পরিবর্তন করে দিই, সিলেক্ট, এবং সিলেক্ট একটি শুরু এখান থেকে এখান পর্যন্ত,
তারপরে এখানে আবার সিলেক্ট একটি শেষ করি, সিলেক্ট। তারপরে এখানে এখন অপশন ট্যাগ ব্যবহার করি, অপশনে একটা ভ্যালু দিই, সাপোজ আমরা দিলাম অস্ট্রেলিয়া এবং লেখা দিই অস্ট্রেলিয়া। এরকম আমরা কান্ট্রির আরো কিছু অপশন তৈরি করে নিই। এখানে অস্ট্রেলিয়ার পরিবর্তে এটার ভ্যালু দিয়ে হলো কানাডা, এখানে পরিবর্তন করি, এটাকে আরেকবার নেই, এটা ইউএসএ দিই, সরি ছোট হাতে লিখতে হবে, এখানে ইউএসএ। তো মোটামুটি আমরা সিলেক্ট অপশনের সাহায্যে আমরা এই কাজটুকু করলাম, অর্থাৎ আমি সিলেক্ট করি ডাটাগুলো দিব। তারপরে পরবর্তীতে আবার ওই অংশটুকুতে আবার কপি করা আছে, এটাকে এখন আবার পেস্ট করতে, সরি আমি এটাকে আবার কপি করে নিয়ে আসি, কপি করে নিচ্ছি হলাম আমার কাজের দ্রুততার জন্য। এর কলাম 25 এটাকে পরিবর্তন করে দিই সাবজেক্ট, লেখাটা পরিবর্তন করে দিই, সাবজেক্ট নেমটা কেটে দিই, তারপরে এখানে এসে ইনপুটটাকে উঠে দিই। এখানে আমরা একটা টেক্সট এরিয়া ব্যবহার করব, টেক্সট এরিয়া, এটার নাম দিলাম হলাম সাবজেক্ট, এটার একটা আইডি দিই সাবজেক্ট, তারপরে এগুলা দিই না, এবং এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করি, প্লেস হোল্ডার। তো এখানে কন্টেন্ট হিসেবে রাইট, এখানে আমরা যে কোনো কন্টেন্ট দিতে পারি, সাপোজ সামথিং দিলাম, এবং এর একটা স্টাইল ব্যবহার করি আমরা, এখানে স্টাইল ব্যবহার করি, এখানে একটা হাইট এবং উইডথ দিয়ে দিই, হাইট দিলাম সাপোজ 200 পিক্সেল এবং উইডথ তো অটোমেটিক আসবে, আর হাইট তো দরকার নেই। পরবর্তীতে আমরা আরেকটা ডিভ নিই, ডিভ প্লাস, এটা হচ্ছে আমি এখন HTML মার্কআপটা করে নিচ্ছি। এখানে একটা ইনপুট টাইপ হিসেবে আমি দিলাম সাবমিট, এবং এটা একটা ভ্যালু দিই, ভ্যালু হিসেবে দিলাম সাবমিট। তো এই হলো মোটামুটি আমার HTML মার্কআপ করা শেষ। এখন আমি CSS নিয়ে কাজ করব, এটাকে একটু রান করে দেখি কেমন হলো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই যে আমার এই ফর্মটা আমরা নতুন করে আজকে লাস্ট নেম, এবং এখানে আমরা সিলেক্ট ট্যাবের মাধ্যমে আমরা এখান থেকে এগুলো নির্বাচন করেছিলাম, এবং এখানে একটা টেক্সট এরিয়া নিয়েছি, এখানে আমরা একটা সাবমিট বাটন নিয়েছি। এখন আমরা
সিএসএস এর মধ্যে সিএসএস এর মাধ্যমে এই বিষয়টাকে আরো স্টাইলাইজ করব। এখন আমি এবার আমার সিএসএস এ গেলাম। সিএসএস টা আমরা গত ক্লাসে এই পর্যন্ত করছি। এখন এখান থেকে আমি আমার ফর্ম এরিয়ার জন্য যে অংশটুকু, আমি প্রথমত ইনপুট নিই, input, তারপরে ইনপুটের টাইপটা দিয়ে দিই। ইনপুট টাইপ ছিল আমার এর ভিতরে typ, ইনপুট টাইপটা ছিল সমান সমান টেক্সট, অর্থাৎ কোন ইনপুটটা এটা এখানে নির্দিষ্ট করে দিতে হবে। তারপরে আমি সিলেক্ট নিয়েছিলাম, তারপরে টেক্সট এরিয়া, এটার মধ্যে একটা স্টাইল দিই, সাপোজ উইডথ দিলাম 100%, মানে পুরো স্ক্রিন যতটুকু আছে অতটুকু পর্যন্ত কাজ করবে। তারপরে প্যাডিং, এখানে একটা প্যাডিং ব্যবহার করি 12 পিক্সেল। এখানে একটা বর্ডার দিই, 1 পিক্সেল বর্ডার দিলাম। এটার বর্ডারে একটা কালার দেই, সাপোজ দিলাম #cc বর্ডার। বর্ডার রেডিয়াস, এখানে ও হবে না, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিলাম। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে একটা রিসাইজ ব্যবহার করলাম ভার্টিক্যাল। তাহলে আমি আমার যে ইনপুট গুলো ছিল, ইনপুটের আমরা একটা স্টাইল লিখলাম। এখন এটাকে কি পরিবর্তন আসে একটু দেখি আসি। রান করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইনপুট গুলো ছিল এগুলো সেই অনুযায়ী আমি যতটুকু স্টাইলের মধ্যে দিয়েছি অতটুকু পরিমাণে কাজ করছে। এখন এবার আমরা লেবেল গুলোকে একটু স্টাইল করি। লেবেল, লেবেলের মধ্যে প্যাডিং দেই, সাপোজ দিলাম 12 পিক্সেল, 12 পিক্সেল, 12 পিক্সেল 0। এবার এটা একটা ডিসপ্লে দিয়ে দিই। ইনলাইন ব্লক, এখন এবার ইনপুট আমার যে সাবমিট আছে, ইনপুট সাবমিট, সাবমিটের জন্য কিছু সিএসএস লিখি। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি একটা কালার কোড ব্যবহার করি 4CA50 দিলাম। কালার হিসেবে কালার দিলাম হোয়াইট। এখানে একটা প্যাডিং দিই 12 পিক্সেল, 20 পিক্সেল, এবং এটার বর্ডারটা উড়ে দিই। কালার হোয়াইট প্যাডিং, এখানে হয়ে গেছে বর্ডার, বর্ডারটা নান করে দিই। বর্ডার রেডিয়াস
বর্ডার রেডিয়াস সাপোজ দিলাম 4 পিক্সেল, কার্সরের অবস্থানটা বলি, পয়েন্টার এবং ফ্লোট রাইট করে দিই। এবার পরিবর্তনটা দেখি কেমন হলো, রান করি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার এখানে পরিবর্তনটা আসছে বাটনে। তারপরে এখন ইনপুট এখানে টাইপ মিস্টেক হয়ে গেল, টাইপ ইকুয়াল সাবমিট, টাইপ সমান সমান সাবমিট, এটা একটা ওভার ব্যবহার করি, ওভার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিই, এটা একটা কালার দেই 45A0.9। এখন আমাদের ক্লাস বললাম আমি 25 যে ক্লাস নিয়েছি তার মধ্যে একটা স্টাইল দিই, কন্ট্রোল লেফট, এটার উইডথ হিসেবে 25% ব্যবহার করি এবং এটাতে একটা মার্জিন দিই, মার্জিন টপ সাপোজ 6 পিক্সেল দিলাম। এবার একইভাবে 75টাকে একটা স্টাইল দিই, এর টোটাল লেফট করলাম, এটার উইডথটাকে বৃদ্ধি করে দিই 75%, এটার মার্জিনটা 6 পিক্সেল থাকুক। এখন এখানে রোটাকে আরেকটা স্টাইল দিই, রো আফটার content display table clear both দিলাম। এবার দেখি কেমন হয়েছে। এবার রান করে দেখি। হ্যাঁ, রান করার পর এরকম আসছে। দেখি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। জি, ভালো আছি। আজকে নবম ক্লাস। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারেন? মোটামুটি আমরা এখানে একটা ফর্ম তৈরি করার চেষ্টা করছি, কেমন হলো দেখে আসি। এখানে আমরা যে কোনো নাম ইনপুট করতে পারি। এখন অবশ্যই ইনপুট করলে কাজ হবে না, কারণ এটা কোনো ডাটাবেজের সাথে যখন সংস্পর্শে থাকবে তখন আমার এখানে ডাটাগুলো কাজ করবে। আমরা এখন এখানে একটা ফর্ম কিভাবে
হয়ে থাকে সাধারণত পরে লেআউটটা বোঝানোর জন্য এখানে কাজটা করলাম। এই যে এখানে আমরা লিখতে পাচ্ছি, এখানে সিলেক্ট ট্যাবের মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারতেছি। এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আমরা টেক্সট এরিয়াটাকে বড় ছোট করতে পারতেছি। এই সমস্ত কাজগুলো আমরা HTML এবং CSS এর মধ্যে মাধ্যমে করতে পারছিলাম। এখন আমরা আরো কিছু কাজ করি, বিশেষ করে আজকের ক্লাসের যে টপিক সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি। তো আজকের ক্লাসের আমাদের প্রথমত আমরা এখানেই করি, এখানে এটা দেখি কতটুকু পর্যন্ত আছে, কন্টেনারের মধ্যে থাকুক, এটার ভিতরে করি। তো আমি এখানে একটা ডিভ নিই, একটা ক্লাস সাপোজ দিলাম বক্স মডেল দিয়ে, এর মধ্যে আমরা একটা বক্স মডেল কেমন হয়ে থাকে, বিশেষ করে তার উইডথ এবং তার প্যাডিং, বর্ডার, মার্জিন, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে দিতে হয় একটা বক্স করতে হলে। তো আমি এখন এটা CSS এর মধ্যে নিয়ে এটাকে স্টাইল করে দেখি পরিবর্তনটা কেমন হয়। তো আমি এখানে ডিভ ক্লাস, আমার ক্লাসটা হচ্ছে বক্স মডেল। এখন এখানে যদি আমি একটা উইডথ ব্যবহার করি, সাপোজ উইডথ দিলাম 320 পিক্সেল এবং এটার একটা প্যাডিং দিই। আমার কোড লেখার সাথে সাথে আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে আপনাদের কাজগুলো হচ্ছে কিনা। বর্ডার হিসেবে দিলাম সাপোজ 5 পিক্সেল, সলিড গ্রে দিলাম এবং এটার মার্জিন হিসেবে সাপোজ 0 দিই। এখন আমরা দেখি যে আমার বক্স মডেলটি এখানে কিরকম করে আসলো। এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স আমার এখানে তৈরি হলো। আমি একটা ডিভ নিলাম, শুধুমাত্র ডিভটাকে আমি একটা উইডথ ব্যবহার করে একটা বক্স আমি দিলাম। এই বক্সের মধ্যে আমি একটা বর্ডার দিয়েছি এবং প্যাডিং ব্যবহার করছি উইডথ হিসেবে 320 পিক্সেল দিয়েছি। আমি এখানে যদি আরো বেশি উইডথ দিতাম তাহলে সেক্ষেত্রে সেই পরিমাণ আমার এই বক্সটি তৈরি হতো। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো বক্সের একটা বক্স তৈরি করতে পারি। তারপরে আমরা যদি চাই যে এই বক্সের আমরা একটা আউটলাইন হিসেবে আমরা কোনো আউটলাইন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। যেমন এখানে আমরা যদি আউটলাইন হিসেবে এটা আউটলাইন যদি আমি ড্যাশ করি, তাহলে দেখতে পাবো যে এই বক্সের আউটলাইনটি, যে আমার যে বর্ডারটা ড্যাশ হয়ে গেছে, অর্থাৎ কতগুলো ড্যাশের মতো করে বক্সের স্টাইলটা পরিবর্তন হলো। আমি এটাকে যদি আবার ড্যাশের পরিবর্তে আমি যদি ডটের ট্রেড দিই, তাহলে দেখবো আরেক রকম করে এটা পরিবর্তন হয়েছে। এই যে এখানে কালারটা পরিবর্তন হয়ে গেছে ডটের মতো করে। তো এইভাবে আমরা যদি আবার আরো মোটা করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা 5 পিক্সেল দিতে পারি, আরো চিকন করতে পারি। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা হচ্ছে আমি এই যে আমার যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। যদি সেক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ দিতে চাই বা কোনো ছবি দিতে চাই, সেক্ষেত্রে আমরা CSS এর মধ্য থেকে এই কাজটুকু কিভাবে করতে হয় সেটা দেখি। তা আমার এখানে আমার মূল যেই বডিতে আমি একটা ছবি দিই, বডিতে আমি পূর্ব থেকে আমার ফোল্ডারে আমি এখানে একটা ইমেজ ফোল্ডারের মধ্যে আমি কিছু ছবি রাখছি। এই ছবিগুলো আমি এখান থেকে এখানে দিয়ে আসি। তা আমি বডির মধ্যে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখানে ট্যাগ লেখার নিয়ম হচ্ছে কোলন দিয়ে আমাদেরকে URL হিসেবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তার ভিতরে ডাবল কোট দিতে হবে এবং আমি কোন ফোল্ডারের ছবিটা আমার আছে সেই ফোল্ডারের নাম দিতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে এবং আমার এখানে যে ইমেজটা আছে ইমেজের একটা নাম দিতে হবে। যেমন আমি এখানে নেচারটা দিতে চাই, তো সঠিক নামটা এখানে দিতে হবে।
NATURE আমি আমার nature ডট অবশ্যই এক্সটেনশন সহ দিতে হবে জেপিজি। তো আমি দেখেন আমি এখন সিএসএস এর মাধ্যমে আমার যে বডিটা আছে ওয়েবসাইটের যে বডির মধ্যে আমি একটা ছবি ব্যবহার করছি। এখন দেখি আমি ছবিটা আসছে কিনা। দেখেন ওই ছবিটা আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে বডির ব্যাকগ্রাউন্ডে ছবিটা আসছে। তারপরে এটা ছবিটা বারবার আসছে, অর্থাৎ এটা রিপিট হয়ে আসছে। আমি যদি এটাকে নো রিপিট করি সেক্ষেত্রে এই ছবিটাকে আমি কন্ট্রোল করতে পারবো। তা আমি যদি এখানে সিএসএস এর মধ্যে আমি এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিপিট অথবা আমি এখানে নো রিপিটেড লিখে দিয়ে দিলে আর রিপিট হবে না। এখানে লিখি, এখানে লিখলাম নো রিপিট, নো রিপিট দিলাম। এখন আমি যদি এটাকে রিলোড করি তো আমি দেখতে পাবো যে আমার ছবি একবার আছে আর রিপিট হয় না। এটা পিছনে আছে যেন দেখা যাচ্ছে না। তারপরে আমরা এখন ডিসপ্লে ব্যবহার শিখি। ডিসপ্লে করার জন্য আমরা প্রথমত আমার যে HTML ফাইলটি আছে ফাইলের মধ্যে আমি HTML আগে কাজ করে আসি, নিচে দিয়েই করি। দেখেন আমি এখন সাপোজ একটা ইউএল নিই, ইউএল এলআই নিলাম, একটা এ নিই, তারপরে এখানে আমি এখন কতগুলো কন্টেন্ট যুক্ত করি, যেমন HTML, আবার এটাতে দিলাম CSS, আরেকটা লাইন তৈরি করলাম, তাকে দিলাম জাভাস্ক্রিপ্ট। এখন দেখেন আমি যদি এটাকে রিলোড করি আমার পেজটাকে, তখন দেখতে পাবো আমি এই যে আমার HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা ওই যে আমার আগের যে আমি লিস্ট স্টাইল করছিলাম তার স্টাইলটা এখানে নিয়ে আসছে। আমি যদি এখানে আলাদা ডিপ নিয়ে এখানে আলাদা করে ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে এটা আসতো না। এখন আমি স্রেফ এটাকে কাট করে এখানে একটা ডিপ তৈরি করি, এবং এটা ক্লাস দি লিস্ট, এবং এর মধ্যে আমি এটাকে দিয়ে দিই। এখন এটা হচ্ছে আমার ইউএল। এখন এটা সিএসএস এর মধ্যে আমি এখন এটা ডিপ ক্লাস লিস্ট, এটা শুধুমাত্র আমি যদি ডিসপ্লে ইনলাইন করি সেক্ষেত্রে আমি দেখতে পারবো আমার এই তিনটা লেখা একটা লাইনে চলে আসছে। সরি, এখানে ইউএল এবং এলআই এখন কাজ করবে। এই দেখতে পাচ্ছেন এই যে এখন এটা পাশাপাশি চলে আসছে। আমি শুধুমাত্র এখানে স্টাইলের মধ্যে কি করলাম, আমি আমার ডিপ লিস্ট হচ্ছে আমার ক্লাসের নাম, ইউএল এবং এলআই, ডিসপ্লেটা ইনলাইন বললাম, অর্থাৎ এটা লাইন আকারে দেখা। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো লিস্ট মেনু তৈরি করার সময় আমাদের এরকম কাজ করতে হবে, বা কোনো সাইট বারে আমাদের এরকম কাজ করতে প্রয়োজন হতে পারে। তো আমরা এই কাজগুলো করব। তারপরে আরেকটা বিষয় আমরা দেখি, ওভারফ্লো। ওভারফ্লো হচ্ছে অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে আমাদের একটা টেক্সট এরিয়া নিলে আমরা দেখা যাচ্ছে
একটা সীমিত টেক্সট এরিয়া নিতে হয় এবং ওই সীমিত টেক্সট এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে আমরা স্ক্রল করতে হয়। আমরা যেমন এখানে আমরা স্ক্রল করে আমরা পেজের উপরে নিচে যেয়ে দেখতে পারি। তো এরকম আমি যদি কোনো ডিপকে এরকম আমার কাজের ক্ষেত্রে আমি যদি এরকম করতে চাই, সেক্ষেত্রে আমরা এই কাজটুকু করতে পারি। তো আমি এখানে একটা ডিপ নেই, এটা একটা ক্লাস দিলাম সাপোজ ওভারফ্লো, যে কোনো নাম আমরা ক্লাস হিসেবে দিতে পারি। আমি এখানে ওভারফ্লো দিলাম, দিয়ে আমি এখন এটাকে এখন এই ক্লাসটাকে আমি সিএসএস এর মধ্যে আমি নিয়ে যাই। এখানে সাপোজ আমি দিলাম ডিপ ক্লাস হচ্ছে আমার ওভারফ্লো, এবং এটার একটা হাইট এবং উইডথ ব্যবহার করি। ওই হাইট দিলাম সাপোজ 200 পিক্সেল, 200 পিক্সেল, এবং এটার একটা উইডথ দিই, উইডথ হিসেবে দিলাম সাপোজ 300 পিক্সেল, এবং এটার মধ্যে আমরা একটা ওভারফ্লো ব্যবহার করি। ওভারফ্লো দিলাম সাপোজ স্ক্রল, স্ক্রল মানে হচ্ছে মাউসের স্ক্রল করে আমরা দেখতে পাবো। তো এখন আমি এটাকে এখন দেখতে পাচ্ছেন যে এখন এটা স্ক্রলে তৈরি হচ্ছে, অর্থাৎ আমার এখানে একটা মাউসের এই যে হরাইজন্টাল স্ক্রল বার এবং ভার্টিক্যাল একটা স্ক্রল বার এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই কাজটাকে আমরা করলাম কিসের মাধ্যমে? আমরা এখানে স্রেফ ওভারফ্লোটাকে বললাম যে এখানে স্ক্রল পাওয়ার জন্য। তা আমরা যদি এখানে ওভারফ্লো হিসেবে অটো দিই, সেক্ষেত্রে আমরা দেখব হলো যখন রিলোড করব তখন এরকম দেখব। আবার যদি স্ক্রল দেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে রিলোড করলে আমরা এরকম দেখব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আজকে আর ক্লাসকে দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসের যদি কোনো প্রশ্ন থাকে, একজন জিজ্ঞেস করলেন রেডিও বাটন, আছে রেডিও বাটনটা আগামী ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটি দীর্ঘায়িত না করে আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো আমার আজকের ক্লাস, এই ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করবেন আমাদের জাতীয় দক্ষতা বাতায়নের skill.gov.bd অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।